আমরা তো অনেকেই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটা পড়েছি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর পেছনের মানুষটা ঠিক কেমন ছিলেন? চলুন আজ সেই স্রষ্টাকেই একটু চিনে আসি, মোতাহের হোসেন চৌধুরীকে, আর দেখবেন এতে করে প্রবন্ধটার মূল ভাবটাই যেন আরও পরিষ্কার আর গভীর হয়ে উঠবে। তো কে ছিলেন এই মানুষটি যার কলম থেকে বেরিয়ে এসেছে এমন একটা চিন্তাশীল লেখা? চলুন মোতাহের হোসেন চৌধুরীর জীবন আর তার ভাবনার জগতে একটু ডুব দেওয়া যাক। আমার বিশ্বাস এই জানাটা তার বিখ্যাত রচনাটাকে বুঝতে আমাদের একদম নতুন একটা দৃষ্টি দেবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক মোতাহের হোসেন চৌধুরীকে দিয়ে, মানে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের যিনি রূপকার। তার জীবন দর্শন কিভাবে এই অসাধারণ লেখাটাকে তৈরি করল সেটা বুঝতে হলে তো আগে মানুষটাকে চিনতে হবে, তাই না? এবার আসি তার জীবনের আরেকটা দিকে, একজন পণ্ডিত হিসেবে তার বেড়ে ওঠা। তিনি কিন্তু শুধু একজন অধ্যাপকই ছিলেন না, তার জীবনটা ছিল ২০ শতকের বাংলার যে বুদ্ধিবৃত্তিক আর সাংস্কৃতিক জগৎ, ঠিক তার কেন্দ্রবিন্দুতে। চলুন তো একটু উঁকি দিয়ে দেখি সেই সময়। এই যে টাইমলাইনটা আমরা দেখছি, এটা খুব সুন্দরভাবে তার পুরো জীবনটাকে আমাদের সামনে তুলে ধরে। কুমিল্লায় জন্ম, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, আর শেষে বাংলা ভাষা ও সাহিত্যের একজন সম্মানিত অধ্যাপক হিসেবে তার পথ চলা, পুরোটাই যেন সাহিত্যের জন্যই উৎসর্গ করা একটা জীবন। তাকে বলা হতো সংস্কৃতিবান ও মার্জিত রুচিসম্পন্ন ব্যক্তি, মানে শুধু পুঁথিগত বিদ্যায় নয়, শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রতি যার ছিল গভীর অনুরাগ। এই পরিচয়টাই কিন্তু তাকে শুধু একজন শিক্ষাবিদের চেয়েও বড় কিছু করে তুলেছে। তিনি ছিলেন সংস্কৃতির এক সত্যিকারের সমজদার। আচ্ছা, এবার আসা যাক শিখা গোষ্ঠীর কথায়। এখানে তিনি ছিলেন একজন চিন্তাবিদ। এটা এমন একটা জায়গা ছিল যেখানে যুক্তি আর মননশীলতার চর্চা হতো। চলুন দেখি এই পরিবেশটা কিভাবে তাকে একজন অন্যরকম চিন্তাবিদ হিসেবে গড়ে তুলেছিল। শিক্ষা গোষ্ঠীর সাথে তার যোগাযোগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই গোষ্ঠীটাই তখন বুদ্ধির মুক্তির কথা বলছিল। আর এই দর্শন, যেখানে শিক্ষাকে শুধু তথ্য হিসেবে না দেখে আত্মার মুক্তি হিসেবে দেখা হয়, ঠিক এই কথাগুলোরই প্রতিধ্বনি কিন্তু আমরা শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে পাই। আর এই স্লাইডটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে তার লেখার স্টাইলের সাথে আরেকজন বিখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর লেখার একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। প্রমথ চৌধুরী যেমন পরিচিত ছিলেন তার ধারালো যুক্তিনিষ্ঠ গদ্যের জন্য, ঠিক সেই প্রভাবটা মোতাহের হোসেনের লেখাতেও কিন্তু বেশ গভীরভাবেই পড়েছিল। এই কথাটা তার লেখার ধরনটাকে এক কথায় প্রকাশ করে দেয়। তার লেখায় মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে, মানে তার গদ্য যেমন গভীর ছিল তেমনি ছিল সহজবোধ্য, যা পড়লে পাঠকের নিজের ভেতরেও চিন্তার একটা স্রোত তৈরি হতো। কিন্তু তার জীবনের গল্প এখানেই শেষ না, বরং আমার মতে সবচেয়ে অবাক করা আর মন ছুঁয়ে যাওয়ার মতো অধ্যায়টা শুরু হয় তার মৃত্যুর পর। তার কাজের দিকে যদি তাকাই তাহলে দেখব তিনি সভ্যতা বা সুখ এর মতো কিছু গুরুত্বপূর্ণ বই অনুবাদ করেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হল সংস্কৃতি কথা, একটা প্রবন্ধ সংকলন, যা আসলে তার পুরো সাহিত্যিক জীবনকে পরিভাষিত করে। এই সংস্কৃতি কথা বইটাকেই আসলে তার সেরা কাজ বা ম্যাগনাম ওপাস বলা হয়। বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধের জগতে এটা একটা মাইলফলক হিসেবে ধরা হয়। এটা আমাদের সাহিত্যকে সত্যি অনেকখানি সমৃদ্ধ করেছে। এই সালটা একটু মনে রাখতে হবে, ১৯৫৬। এই বছরই তিনি মারা যান। আর আসল বিষয়টা হল তার সবচেয়ে বিখ্যাত কাজ সংস্কৃতি কথা, সেটা প্রকাশিত হয়েছিল তার মৃত্যুর পরে। ভাবা যায় বাংলা সাহিত্যকে তিনি এমন একটা উপহার দিয়ে গেছেন যা তিনি নিজে কখনো ছাপার অক্ষরে দেখে যেতে পারেননি। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? একজন নিবেদিত প্রাণ শিক্ষক, শিক্ষাগোষ্ঠীর একজন প্রভাবশালী কণ্ঠস্বর, আর এমন একজন লেখক যার গদ্য ছিল চিন্তাশীল, আর সবশেষে এমন এক মাস্টারপিসের স্রষ্টা যা প্রকাশিত হয়েছিল তার মৃত্যুর পর। তার রেখে যাওয়া কাজ আজও আমাদের ভাবায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, একজন লেখকের জীবন সম্পর্কে জানার পর তার লেখাপড়ার অভিজ্ঞতাটাকে একটু বদলে যায়? মোতাহের হোসেন চৌধুরীর জীবনটা জানার পর শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটাকে এখন একটু অন্যরকম লাগবে? লেখকের জীবনকে জানাটা কি তার লেখাকে আরও বেশি অর্থবহ করে তোলে?